ইংরেজিতে স্পষ্ট করে অ্যালেক্স বলে ওঠে। এমন কেন করছো ইসমাম? তোমার ভাইয়াকে বলো সত্যিটা। ইসমাম স্ক্রিনে অ্যালেক্সের দিকে তাকিয়ে ম্ল্যান হেসে বলে। সম্ভব না অ্যালেক্স, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। অ্যালেক্স ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলে ওঠে। লাভ কি কিছু হবে অ্যালেক্স? সবটা কি আগের মতো হবে? মাঝখান থেকে আজীবনের জন্য ভাইয়া আর আমার মধ্যে অদৃশ্য একটা দেওয়াল তৈরি হবে। এইসব করে কি আমি অদ্রিতাকে ফিরে পাবো? এত কিছুর পরেও অদ্রিতা মানবে আমায়? আর ভাইয়া, আমি চাই না ওই লোকটা সব কিছু জেনে আত্মগ্লানিতে ভুগুক। চাই না তার মনে ঝড় তুলতে। ভাইয়ার সাথে আমার সম্পর্কটা অস্বাভাবিক করতে চাই না। তোমার অনুভূতি ঠিক আগের মতোই আছে ইসমাম। আমার খুব দুঃখ হচ্ছে তোমার জন্য। এমন কথা বলো না অ্যালেক্স, সে এখন আমার ভাবি। কোনো অনুভূতি নেই আমার। এইসব ভাবনা অন্যায়। কোনো অনুভূতি নেই। অ্যালেক্স চুপ করে থাকে। ইসমাম প্রসঙ্গ পাল্টে বলে। তোমার কথা বলো অ্যালেক্স, সেফি কি রাজি হয়েছে? আর বলো না, রাজি ঠিকই, কিন্তু দেখাচ্ছে সে রাজি না। এই মেয়ে মানুষ এত অদ্ভুত কেন ইসমাম? ইসমাম অ্যালেক্সের কথায় হেসে বলে। তুমি ঠিকই বলেছ অ্যালেক্স, পৃথিবীতে সব থেকে অদ্ভুত এই মেয়ে মানুষ। আজ ইহানের ইচ্ছে হয়েছে বাগানে বসে পড়াশোনা করার। তার ইচ্ছেকে সম্মান জানিয়ে বাগানে একটি টেবিল এবং দুটি চেয়ার পেতে দেওয়া হয়েছে। শান্ত খুবই মনোযোগ সহকারে ইহানের হোমওয়ার্ক দেখছে। দোতলার ব্যালকনি থেকে তাদের দিকে তাকিয়ে আছে ঈশিতা। ঈশিতা কাছে লোকটাকে বাড়াবাড়ি পর্যায়ের ভদ্র মনে হয়। লোকটা নিজেকে যতটা সভ্য স্পষ্টবাদী শিক্ষিত জাহির করে, আদেও কি সে ততটা? কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈশিতা নিচে রান্নাঘরে চলে যায়। একটা প্লেটে কিছু খাবার সাজিয়ে সোজা বাগানে যায়। শান্ত ইহানকে রংধনু সম্পর্কে ধারণা দিচ্ছে। পেছন থেকে নরম গলায় ঈশিতা বলে ওঠে। আসবো? শান্ত মাথা ঘুরিয়ে তাকায়। সে কিছুটা অবাক হয় ঈশিতাকে দেখে। ঈশিতা বলে। আপনার জন্য ভাবি পাঠিয়েছে, খেয়ে নিন। শান্ত ঈশিতার হাতের প্লেটের দিকে একবার তাকিয়ে ইহানের হোমওয়ার্ক খাতা দেখতে দেখতে বলে। আমি এতটাও গরিব নই, 3 বেলা ভাত খেতে পারতেছি। এভাবে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবিকে বলে দিবেন, এতে আমার অভ্যাস নষ্ট হবে। ঈশিতা শান্তর দিকে এক পলক তাকিয়ে প্লেটটা শান্তর সামনে রেখে বলে। গিটার কার? শান্ত টেবিলের পাশে রাখা গিটারের দিকে তাকিয়ে বলে। আমার কাছে যেহেতু, তার মানে আমার। আপনি গান জানেন? মোটামুটি। ঈশিতা বেশ অবাক হয়। এই লোকটার সাদাসিধে ভাব দেখলে মনেই হয় না এ লেখাপড়া ছাড়া অন্য কিছু জানে। শান্ত ইহানকে লিখতে দিয়ে ঈশিতার দিকে না তাকিয়ে বলে। আপনার নাস্তা নিয়ে এলেন যে, এটা তো আপনার কাজ না। দেখতে এসেছি আপনি ইহানকে ঠিকঠাক মতো পড়াচ্ছেন কিনা। মাস শেষে এতগুলো টাকা মাইনে দেওয়া হয় আপনাকে, সেগুলো সব জলে যাচ্ছে কিনা সেটাই দেখতে এসেছি। ঘুরে ফিরে আলো ইমতিয়াজ মির্জার সামনে পড়ে গেল। এক পলক তার দিকে তাকিয়ে আলো চোখ নামিয়ে নেয়। ইমতিয়াজ মির্জা ভ্রুকুচকে আলোকে কয়েক পলক দেখে সিঁড়ির দিকে এগোয়। হুবহু এই লোকটার চেহারা পেয়েছে এর 3 গুণধর ছেলে। সবগুলো একেবারে বাবার কপি। চারদিকে একই চেহারার কতগুলো পুরুষ মানুষ। যেদিকে তাকাও ইয়াসার মির্জা। রাবণের 10 মাথার মতো। কোনটা রেখে আলো কোনটা বধ করবে? আলোর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের দেখতে দেখতে। দ্রুত পায়ে ঘরে ঢুকে বারান্দার দিকে যায় আলো। ইয়াসার কিছু কাগজ উল্টে পাল্টে দেখছিল। আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মেঝে তো কোনো দোষ করেনি, শুধু শুধু ওকে কেন শাস্তি দিচ্ছ? ধীরে হাঁটো। আলো দাঁড়িয়ে পড়ে। ইয়াসারের দিকে তাকিয়ে বলে। কেন? মেয়ে বলে ধীরে হাঁটতে হবে? হ্যাঁ, ওটাই নারীর সৌন্দর্য। হাঁটবো না ধীরে, আমি এমন করেই হাঁটবো, লাফিয়ে লাফিয়ে। আর এতই যখন নারীর সৌন্দর্য করেন, তাহলে ওরকম একটা দেখে বিয়ে করে নেন, আমাকে মুক্তি দিন। আমি তো যেচে আপনার ঘাড়ে উঠিনি। আমার কাছ থেকে নারীর সৌন্দর্য আশা করতে লজ্জা করে না? আমাকে মুক্তি দিয়ে আপনাদের বাড়ির মেজ বউ ঋতুর মতো একটা নমুনা বিয়ে করে আনুন, যে আনন্দের সাথে আপনার পায়ের তলায় পিষ্ট হতে চাইবে। শামিন উঠে দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে। ঋতু পায়ের তলায় পিষ্ট হচ্ছে? আলো তাচ্ছিল্যের হাসি হাসে। কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে। না, আপনার চরিত্রহীন ভাই তাকে মাথায় তুলে রেখেছে।
শুধুমাত্র সন্তান জন্ম দিয়েছে বলে দয়া করে থাকতে দিয়েছে এ বাড়িতে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আপনি তো আপনি, এসব আপনার চোখে পড়বে না। নিজেই যেখানে একটা আস্ত ক্রিমিনাল। বেশি বলে ফেলছো না আরো? কোনো প্রমাণ আছে এসবের? বলো। যার সাথে ঘটেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, ঋতুকে জিজ্ঞেস করুন। তার স্বামী পরকীয়া সম্পর্ক আছে। আমি মানছি ইলহাম কিছু অন্যায় করেছিল অতীতে, কিন্তু ওসব এখন অতীত। ও মন দিয়ে সংসার করছে। আপনাকে যারা ভোট দিয়েছে তাদের জন্য খুব আফসোস হচ্ছে আমার। কথাটি বলে আলো চলে যেতে নিলেই শামিন পথ আগলে দাঁড়ায়। আলো ধমকের সুরে বলে, কি? ইলহামের ব্যাপারে যেটা বললে এইমাত্র, সেটা যদি মিথ্যা হয়? মিথ্যা কেন হবে? আমি নিজের কানে স্পষ্ট শুনেছি। আচ্ছা, আমি ঋতুকে জিজ্ঞেস করবো। যদি মিথ্যা হয় তাহলে কি করবে তুমি? তাহলে আর কি, শাস্তি তো আমি পাচ্ছি, নতুন করে আর কি দেবেন? আর যদি সত্যি হয় তাহলে আমি যা বলবো সেটা শুনবেন। বলুন। শামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে বলে। এমন সময় হঠাৎ শামিনের ফোনের রিংটন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে কানে ধরে থাকে কিছুক্ষণ, তারপর উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কোথায় এই সেই শুভাকাঙ্ক্ষী? সব কোথায়? কেউ জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? সেদিনের পর থেকে খোঁজ নিতে এসেছে কেউ? আতায়ুর আলম বিছানায় শুয়ে শূন্যে দৃষ্টি রেখে আছে। রেহেনা চাপা স্বরে চেঁচিয়ে বলতে থাকে, নির্বাচন করো বলে খুব উস্কিয়েছে তখন। এখন কোথায় তারা? আতায়ুর আলম শোয়া থেকে উঠে বসে। তুমি একটা কাপুরুষ আতাউল আলম। স্ত্রীর এহেন কথায় আতায়ুর আলম আহত হয়, কিন্তু প্রতিবাদে কোনো শব্দ বের হয় না তার ভেতর থেকে। ঠিকই তো, সে কাপুরুষ। শামিন ফুয়াদের কথার উত্তর না দিয়ে জামিলের মুখের দিকে তাকিয়ে আছে। আসছি আমি। তুই কিভাবে বলছিস ওরা আতাউল আলমের লোক নয়? আমি ওদের চিনি ভাই, ওদের প্রত্যেকটাকে আমি চিনি। ওদের আমি আগেও দেখেছি। ওদের কণ্ঠস্বর আমার খুব চেনা। ওদের মধ্যে একজনের হাতে অদ্ভুত দেখতে কিছু আংটি ছিল। আপনার মনে আছে শিমুলতলার সমাবেশে ঝামেলার কথা? ওরা ছিল সেখানে। ওরা আর যাই হোক আতাউরের লোক না ভাই, ওরা ভুইয়ার লোক। এনা বলেছে আমাকে, ওরা নিজের মুখে বলেছে আতাউর আলমকে বিজয়ী দেখতে চায়। জামিল ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, কবে থেকে মেয়ে মানুষের কথায় এত গুরুত্ব দিতে শুরু করলেন? ও কিছু জানে নাকি আগাগোড়া? ওকে যেটা বলা হয়েছে বিশ্বাস করে নিয়েছে। রাহাত দাঁত খিচিয়ে জামিলের বেডের দিকে এগিয়ে যায়। তুমি উঠলে কেন? যেভাবে পড়েছিল পড়ে থাকতে। কতবার ভাই বলেছিল সাবধান হতে, সাবধান হওনি। আর যদি নিজে বিপদে পড়তে তাহলে ভাই এত বড় একটা অঘটন ঘটতো না। জামিল কিছু বুঝতে পারছে না রাহাতের কথা। ফুয়াদ রাহাতকে ধমক দিয়ে বলে, কথায় কথায় ভাইয়ের কোল টেনে কথা বলা বন্ধ কর। পুরোটা তোর ভাইয়ের বোকামি, সেটা বল। আমি বারবার বলেছি রাগের মাথায় কোনো অঘটন ঘটাস না। দেশে আইন আছে, কিন্তু কে শোনে কার কথা? জামিল সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে কেউ খুলে বলো, ভাই কি করেছে? তোর ভাই রাগের মাথায় নির্বাচনে জিতার জন্য আতাউরের মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। আমিও ছিলাম সাথে, আমিও সাথ দিয়েছি। হতভম্ব মুখটা নিয়ে জামিল শামিনের দিকে তাকায়। শামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ফুয়াদ চেঁচিয়ে বলতে থাকে, কেমন লাগছে সামিন ইয়াসার? একটা নিরাপরাধ ব্যক্তিকে ভুগিয়েছিস তুই। ফুয়াদের দিকে শামিন এক পলক তাকিয়ে হন হন করে কেবিন থেকে বেরিয়ে যায়। ফুয়াদ পিছু পিছু ছুটে যায়। হসপিটালের গেটের কাছে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাত মুঠি করে সজোরে একটা ঘুষি মেরে দেয় শামিন। ফুয়াদ এসে হাত ধরে ফেলে শামিনের, চেঁচিয়ে বলতে থাকে, এখন এসব বন্ধ কর, যা হবার হয়ে গিয়েছে। সামনে কি করবি সেটা ভাব। শাস্তি খেলা হয়ে গিয়েছে, শান্তি পেয়েছিস, এখন গিয়ে ক্ষমা চা ওদের কাছে। তালাক চাইলে তালাক দিয়ে দিবি। আমি তোকে চিনি সামিন, তুই স্বস্তি পাবি না, আত্মগ্লানিতে ধুকে ধুকে মরবি। শামিন ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদের বলা কথাটা তার কানে বাজছে। তালাক দিয়ে দে। ফুয়াদ বলে, এখন ভুইয়াদের কি করবি বল। সাগরের একটা বোন আছে, ওকে তুলে আনি, ওকে বিয়ে করবি? রাগ দেখিয়ে ফুয়াদ বলতে থাকে। শামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। ফুয়াদ পাশের সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, কথা বলছিস না কেন, জবাব দে। তালাক দেব না আমি।
আর ভূঁইয়াদের উপযুক্ত শাস্তি পাবে ওরা। সামনের দিকে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে শামিন। ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দিব? মানে তুই ওর সাথে সংসার করবি? সেজন্যই তো বিয়ে করেছি। বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন তোরা? কিছুক্ষণ চুপ থাকে শামিন, তারপর হুট করে বলে ওঠে। একটা অঘটন ঘটিয়ে ফেলেছি রে ফুয়াদ। চেঁচিয়ে ওঠে ফুয়াদ। আমি সম্ভবত আমার বউয়ের প্রেমে পড়ে গিয়েছি। ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিনের মুখ হাসি হাসি। সে বলতে থাকে, কাল রাতে টের পেয়েছি, এখন আর তালাক দেওয়া সম্ভব না। তাহলে মাপ চা ওর কাছে, ওর পরিবারের কাছে, ভুলটা স্বীকার করে নে নিজের। শামিন সে কথার উত্তর না দিয়ে বলে, খুবই আলাদা। কি অদ্ভুত এক। শামিন যে ধরনের মেয়েদের পছন্দ করতো না, ও সেই ধরনের মেয়ে। তো ও কি থেকে কি হয়ে গেল? শরীরের উপর জোর চলে সামিন, মনের উপর চলে না, ভুলে যাস না। আমি তো জোর করেই বিয়েটা করেছি, শুধু অন্য কোনো জোর তো দেখাইনি। উফ, তুই আমাকে পাগল বানিয়ে ছাড়বি সামিন। শামিন বাঁকা হাসি হাসে। ফুয়াদ বলে, ও আলো সামিন, এ জন্মে ও তো নিয়ন্ত্রণে আসবে না। রমণীর মন সহস্র বছর সাধনা করতে হয় পেতে হলে, আর তোর ধৈর্য নেই। তুই সামিন ইয়াসার মির্জা। দেখা যাক। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। ইসমামকে দেখে আলো কপাল কুঁচকে ফেলে। ইসমাম নিচু স্বরে বলে, সরি, আমি ভাইয়ার কাছে এসেছিলাম, জানতাম না ভাইয়া ঘরে নেই। তোমার ভাইয়ের ঘরে তোমার ভাইয়ের স্ত্রী থাকে ইসমাম, এভাবে আর কখনো নক না করে ঢুকবে না। ইসমাম কয়েক পলক আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে। আচ্ছা। আলো মুখ ঘুরিয়ে নেয়। ইসমাম চলে যেতে নিলেই আলো হঠাৎ বলে ওঠে, একটা মানুষকে তুমি ভালোবাসতে, তার প্রতি প্রচন্ড রকমের অনুভূতি জন্মানোর পরে হঠাৎ দেখলে পৃথিবীতে সেই মানুষটার কোনো অস্তিত্ব নেই। একজন ভান ধরে থাকা ছদ্মবেশীর সাথে তোমার পরিচয় হয়েছিল, তখন এর চেয়ে বেশি ঘৃণা করতে তুমি তাকে পারবে, যতটা আমি তোমাকে করি। মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে ইসমাম। আলো বলতে থাকে, নিজের জীবনটা গুছিয়ে নাও তুমি। এক সময়ের অধিকার বোধ থেকে বলছি, তোমার পরিবারের শিক্ষায় শিক্ষিত হইও না, দয়া করে হইও না। আলোর মুখের দিকে তাকিয়ে কিছু না বলে ইসমাম বেরিয়ে যায় ঘর থেকে। আলো দরজার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। আজান কয়েক মুহূর্ত শামিনের দিকে তাকিয়ে থেকে প্রচণ্ড জোরে তার বাবাকে ডাকতে থাকে। আতায়ুর আলমের শরীরটা ভালো নেই। রেহেনা এসে দরজার কাছে দাঁড়ায়। শামিন আজানের দিকে তাকিয়ে বলে, দুলে ভাইকে ভেতরে আসতে দেবে না শালা? আজান দরজা থেকে সরে দাঁড়ায়। শামিন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তুমি কোনটা, আজান না আয়াত? আজান। আয়াত কোথায়? ফার্মেসিতে গিয়েছে। শামিন সোফায় বসে পড়ে। ভেতরের ঘর থেকে আতায়ুর আলম বলে ওঠে, কে এসেছে রেহানা? কে? আপনার জামাই ইয়াসার মির্জা। আতায়ুর আলম শামিনের কণ্ঠ পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নামে। অসুস্থ শরীর নিয়ে বসার ঘরে এসে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন উঠে দাঁড়িয়ে সালাম দেয়। আতায়ুর আলম শামিনের এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হয়। তার দিকে তাকিয়ে জানতে চায়, তুমি কেন এসেছো? শামিন মৃদু হাসে, তারপর জবাব দেয়, আপনাদের দাওয়াত জানাতে। আমার বাবা ইন্ডিয়া থেকে ফিরেছে। আপনার আর আপনার মেয়ের বিয়ে রিসেপশনের আয়োজন করেছি আগামী পরশু। কার্ড ছাপানো হচ্ছে, সময় মতো পৌঁছে যাবে। পুরো শহরের সাথে আমার শ্বশুর শাশুড়ির পরিচয় করিয়ে দেবো আমি। সীতারা দরজা খুলে দিতেই অলস ভঙ্গিতে শামিন ঘরের ভেতরে ঢোকে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা প্রায়। সীতারা নিচু স্বরে বলে, টেবিলে খাবার দেবো ভাইজান? না। জি। এক শব্দে বলে সিঁড়ির কাছে গিয়ে ফিরে সীতারার দিকে তাকায় শামিন। তোর বড় ভাবি খেয়েছে? সীতারা মাথা নাড়িয়ে বলে, জি। শামিন সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। খুবই সন্তর্পণে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার দিকে তাকায় সে। আলো ঘুমিয়ে আছে। দরজা বন্ধ করে বিছানার কাছটাতে এসে বসে পড়ে। কিছুক্ষণ আলোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আলোকে দেখে এখন ঠিক একটা গোলাপের মতো লাগছে, যে গোলাপে কাঁটা আছে, ছুঁয়ে দিলেই হাতে ফুটে যাবে যার কাঁটা। দীর্ঘ সময় পরে মনে মনে বলতে থাকে। বেশ কিছু সময় অতিবাহিত হয়। একটা মশা এসে বসে গালের
একটা মশা এসে বসে আলোর গালে। কয়েক মুহূর্ত ইতস্তত করে শামিন একটা আঙ্গুল ছুঁয়ে দেয় আলোর গালে। হুট করে ঘুম ভেঙে যেতেই আলো লাফিয়ে উঠে বসে। শামিন কিছুটা চমকায়। আলো হতভম্ব ভাব কাটিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি আমার গালে হাত দিচ্ছিলেন কেন? শামিন থতমত খেয়ে বলে, মশা পড়েছিল। হাতে পড়ে থাকুক, আপনার কি? চেঁচিয়ে ওঠে আলো। শামিন উঠে দাঁড়ায়। আলো বলতে থাকে, দেখছেন ঘুমিয়ে আছি আর অমনি সুযোগ নিতে চলে এসেছেন, তাই না? শামিন কিছু বলে না। সে জানে রোজকার তর্কাতর্কি শুরু হতে যাচ্ছে। আর শেষ হবে আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা কথাটির মাধ্যমে। তাই কথা না বাড়ানোই ভালো। আলো বিছানা থেকে নামে, শামিনের দিকে তাকিয়ে বলে, জামিল কথা বলেছে? কি বলেছে সে? ওর সাথে আমার কথা হয়নি। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আলো বলে ওঠে, কেন কথা হয়নি? কেন কথা বলছেন না? সত্যিটা জানলে মুখে চুনকালি মাখা হয়ে যাবে, সেই ভয়ে? শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঘুমাও আলো। কেন? আমাকে ঘুম পাড়ানোর এত তাড়া কিসের? আমি ঘুমিয়ে গেলে সুযোগ নিতে আসবেন সেই জন্য? শামিন প্রচণ্ড বিরক্ত হয় আলোর এমন আচরণে। সে তার বিরক্তি প্রকাশ না করে ঠাট্টার ছলে বলে, নিজেকে কি ভাবো তুমি? অনেক সুন্দরী? নিজের গায়ের রং দেখেছো? এই সামান্য উজ্জ্বলতাটুকু সৃষ্টিকর্তা তোমায় দয়া করে দিয়েছে। ভেবো না আমি সুযোগ নেওয়ার জন্য বসে আছি। আলো হা হয়ে তাকিয়ে আছে। কথাটি বলে শামিন মুখ টিপে হাসে। আলো শামিনকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিজে একটু ফর্সা বলে নিজেকে কি ভাবেন আপনি? অন্যের গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছেন। আর আপনি অনেক সুন্দর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? একটা সাদা মূলার মতো লাগে আপনাকে। ওরা নারী জাত, পুরুষকে ঘায়েল করতে করাতে মারপিট জানতে হয় না। মুখটা একটু মাসুম মাসুম করে রাখলেই পুরুষ ঘায়েল হয়ে যায়। ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রনির এমন কথায় সবাই তার দিকে তাকায়। শামিন ইয়াসারের পার্টি অফিসে আজ সবাই জমায়েত হয়েছে। মাস শেষে একটা দিন তারা দোস্তদের মাঝে খাবার বিতরণ করে। আজ সেই দিন। শামিন রাহাতের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এপাশে বসে বাকিরা সবাই শামিনের সমাচার পাঠ করছে। আরাব কপাল কুঁচকে বলে, ভাই ওই মেয়েটার মুখের ভাষা এত জঘন্য, গালাগাল ছাড়া কথাই বলতে পারে না। ইয়াসার ভাই কিভাবে ওর প্রেমে পড়লো বলো তো? রনি আরাফকে থামিয়ে দিয়ে বলে, ওই মেয়েটা না ভাবি বলে, ভাই শুনলে কাঁচা খেয়ে ফেলবে। সবুজ বলে ওঠে, যাই বল, ভাই যে আলো ভাবির প্রেমে পড়বে তা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি এই সিংহ একটা মেয়ের কাছে কাবু হয়ে গেছে এটা মানতে পারছি না। তোর চোখের সামনে সারাদিন চুড়ি পরে, লাল শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়ে ঘুরঘুর করবে। তোর পুরুষ মনে সুরসুরি লাগবে না? তোর প্রেম প্রেম পাবে না? রনির এই কথাটাই আরাব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তাও ঠিক, ওরা নারী, ওরা সব পারে। কিছু না করেও ওই যে নারী দিবসের একটা স্লোগান আছে না, আমরা নারী, আমরা সব পারি, কথাটা এজন্যই বলেছি। তোপ হাসতে হাসতে বলে ওঠে, ভাই, আমরা নারী, আমরা পাথরেও মন গলাতে পারি। তোরা আমার কথা শুনে নিজেরা কি আলোচনা করছিস? সবাই শামিনের দিকে তাকায়। শামিন গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দলের কাছে মন না বসলে বলবি, একেবারে বের করে দেবো ঘাট ধরে। তেমন কিছু না ভাই। সব বুঝিয়ে দিয়েছি, আমার এখন উঠতে হবে। আজ কয়েক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেখানে যেতে হবে। কাল সবাই আসবে পরিবার নিয়ে, মনে থাকে যেন। দলের সবাই মাথা নাড়ায়। শামিন উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়ে। তার দৃষ্টি টেবিলের উপর রাখা একটি ছোট্ট আয়নার ভিতরে তার নিজের প্রতিবিম্বে নিবদ্ধ। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে ছেলেদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বলতো, আমি দেখতে কেমন? সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে শামিনের কথায়। রাহাত বলে, সুন্দর, আপনি অনেক সুন্দর। কেন ভাই? শামিন বলতে থাকে, আমি ফর্সা, সেজন্য কি আমাকে সাদা মূলার মতো লাগে? তোপ দাঁত বের করে বলে, কি যে কোন ভাই, আপনি কত সুন্দর। আপনি পুরো ঋত্বিক রোশনের মতো দেখতে, শুধু আপনার চোখের মনি ঘন কালো, আর ঋত্বিক রোশনের বিলাইয়ের মতো আপনি বেশি সুন্দর ভাই। শামিনের কাছে তৌফের কথাটা মন মতো হয় না। এরা তার ছেলে, এত তার প্রশংসা করবেই। একটা মেয়ে বোঝে কোন পুরুষ সুন্দর।
আলো একটা মেয়ে, সে যখন বলেছে তাহলে হয়তোবা সত্যিই শামিনকে সাদা মূলোর মতোই লাগে। বাড়িতে ক্যাটারিং এর লোকজন এসেছে, সাজাচ্ছে বাড়িটাকে। আলো তাকিয়ে তাকিয়ে দেখছে সব, সে কিছুই বুঝতে পারছে না। তার ঘরে বিছানার ওপরে কিছু শাড়ি রেখে গিয়েছে কেউ। শাড়িগুলো অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। এসব কি হচ্ছে আসলে? আবার কি নতুন তামাশা করতে চাচ্ছে ইয়াসান মির্জা? ভাইয়া, তুমি জামিলকে কেন অ্যাপয়েন্ট করেছো সিমেন্টের বিজনেসে? ও এসবের কি বোঝে? ও তো তোমার দলের। ইলহাম শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন ক্যাটারিং এর এক লোকের সাথে কথা বলছিল। ইলহামের প্রশ্নে ঘুরে তাকায়, তারপর বলে, ওকে দলে রাখছি না, ওকে ব্যবসায় ঢুকিয়ে দেবো আমাদের। ভাইয়া, তুমি জামিলের জন্য একটু বেশি বেশি করছো না? ওকে কেন পারিবারিক ব্যবসা ধরিয়ে দেবে? ওকে কাজ দিচ্ছি শুধু ইলহাম, তোর ভাগে সম্পত্তি দিয়ে দিচ্ছি না। আর হ্যাঁ, ওর জন্য আমার আলাদা দুর্বলতা আছে। বাপ মরা এতিম ছেলেটা অন্যের লাথি উষ্টা খেয়ে আমার কাছে, এই পরিবারের কাছে আশ্রয় নিয়েছিল। বরাবর বিশ্বস্ততা দেখিয়েছে। আমি ওকে স্নেহ করি, তোদের যেমন করি। ইলহামের কাছে শামিনের কথাটা পছন্দ হয় না। একটা বাহিরের ছেলেকে তাদের মতো স্নেহ করবে, এটা ইলহাম মানতে পারবে না। ঋতু কফির মগ এনে শামিনের হাতে দেয়। শামিন ইলহামের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকাল তুই কোথায় কোথায় যাচ্ছিস আমাকে ইনফর্ম করছিস না? কিছু উড়ো খবর আসছে আমার কাছে, ব্যাপার কি? ইলহাম কপাল কুঁচকে ঋতুর দিকে তাকিয়ে শামিনকে বলে, কে দিচ্ছে এসব খবর তোমাকে? কেউ না, যা করবি একটু বুঝে শুনে করবি ইলহাম। ইহানের ফিউচারে প্রভাব ফেলে এমন কিছু আমি বরদাস্ত করব না। ভাইয়া, তুমি আমাকে সন্দেহ করছো? না, তোকে বোঝাচ্ছি, তোর বড় ভাই আমি, বোঝাতে পারি না? কথাটা বলে শামিন কফির মগে চুমুক দিয়ে নিজের ঘরে চলে যায়। ইলহাম ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। ওগুলো তোমার, দেখো কোনটা পছন্দ হয়। আলোকে বিছানায় রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে পেছন থেকে শামিন বলে ওঠে। আলো ঘুরে দাঁড়ায়। শামিন বলতে থাকে, কাল আমাদের রিসেপশন, তোমার বাবা মা আসবে। আলো তর্জনী আঙ্গুল তুলে শাড়িগুলোর দিকে তাক করে বলে, এসব পরে সংসাজতে হবে কেন আমাকে? চাচ্ছেন কি আপনি? শামিন মনে মনে বলে, চাচ্ছি তোমাকে, কিন্তু মুখে বলে, আপাতত যাচ্ছি এসব পরে লক্ষ্মী বউয়ের মতো বসে থাকবে চুপচাপ। সবাই এসে স্বামীনের বউকে দেখে যাবে। আপনার ভয় নেই? কাল যদি সবাইকে আমি সত্যিটা বলে দেই? শামিন কফির মগে এক চুমুক দিয়ে বলে, বলবে না, তুমি উন্মাদ আমি জানি, তবে এতটা উন্মাদ নও যে নিজের ভালো বুঝবে না। হাতের কাগজটা ছিঁড়ে সাগর টুকরো টুকরো করে ছুঁড়ে মারে। শমশের ভইয়া আহাজারি করে বলে, মক্ষম চালটা চেলেছে ইয়াসার, কোর্ট ওয়ার্ডার এসে গিয়েছে, 3 দিনের মধ্যে ঘাটের দখল ছেড়ে দিতে হবে। কতগুলো টাকা লস হয়ে গেল সাগর। মেয়রের ক্ষমতা দেখিয়েছো, ওকে আমি আমার ক্ষমতা দেখাবো। ও আতাউরের মেয়েকে বিয়ে করেছে কেন? কিছু জানতে পারলেন? এটা কোনো স্বাভাবিক বিয়ে না, জানি। আতাউর আলম কখনো ওর সাথে মেয়ের বিয়ে দিবেন না। ওই মেয়ের সাথে ইয়াসারের প্রেমের সম্পর্ক ছিল, তাহলে বিয়েটা কিভাবে হলো? এর মাঝে কিন্তু আছে। ইয়াসার মির্জার সাথে আতাউর আলমের মেয়ে অদ্রিতা আলোর বিয়ে হয়েছে। খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে গেল সর্বত্র। আগামীকাল তাদের রিসেপশন। সবাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন বাহানায় বাড়িতে এসে খুঁচিয়ে খুঁচিয়ে খবর বের করার চেষ্টা করছে। সকাল থেকেই আতাউর আলমের শরীরটা বেশ খারাপ। এমনিতেই মানসিক এবং শারীরিকভাবে সে দিনকে দিন বেশ ভেঙে পড়েছে। তার উপর সকাল থেকে পাড়া প্রতিবেশীর উটকো ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। সবাইকে সত্যিটা সে বলে দিতেই পারে, কিন্তু মেয়েটা যে এখনো ইয়াসারের কাছে। আরাম কেদারায় হাত পা এলিয়ে শুয়ে শুয়ে ছটফট করছে সে। বুকের ব্যথাটা বাড়ছে, তার সাথে হুট করে মাথা ব্যথা হচ্ছে খুব। ঘামছে সে একটা অনিশ্চিত জীবন আদরের মেয়েটার সামনে। অথচ সে বাবা হয়ে কিছু করতে পারছে না। এক সময় নিজের জীবনের পরোয়া না করা আতাউর আলম এখন একটা দুদিনের ছেলের ইশারায় নাচছে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে? সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি দেখে একটু হাঁটাহাঁটি করতেই নেমেছিল আতাউর আলম। পাড়ার বড় দোকানটার সামনে কিছু প্রতিবেশী আলো আর ইয়াসারের আলোচনায় মেতে আছে।
আতায়ুর দূর থেকে কথাবার্তা শুনে এড়িয়ে যেতে চাইল। সে ঘুরে দাঁড়াতেই পেছন থেকে কেউ তাকে ডাকে। আরে আলম ভাই, এদিকে আসুন, যাচ্ছেন কোথায়? আতায়ুর আলম তাদের দিকে তাকায়। ব্যারিস্টার ফখরুল তাকে ডাকছে। ধীর পায়ে সে এগিয়ে যায় তাদের কাছে। সবাই তার দিকে খুবই উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আছে। ফখরুল খুবই আন্তরিকতার সাথে আতায়ুর আলমকে বসিয়ে শুরুতেই যে প্রশ্নটি করে সেটি হলো, প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল নাকি আলম ভাই? সেই জন্য কি আপনি নির্বাচনে বর্জন করেছিলেন? আতায়ুর আলম সবার মুখের দিকে তাকায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে একজন বলে ওঠে, শুরুতেই সন্দেহ হয়েছিল। আপনার ভাবি তো বরাবরই করছিল, এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ নেই। আচ্ছা আতাউর ভাই, আলো কি নির্বাচনের আগের দিনের রাতেই পালিয়েছিল? এই ছেলে, কি চাও তুমি? কড়া গলায় আলো ইহানকে বলে কথাটি। ইহান ভয় না পেয়ে উল্টে কপাল কুঁচকে বলে, এটা আমার বড় বাবার গল। আমি বড় বাবার কাতে তেতে। আলো মুখ ঘুরিয়ে বসে থাকে। ইহান বলে, তুমি খুব পতা। হ্যাঁ হ্যাঁ, আমিই খারাপ, আর তোমার বাবা চাচারা এবং তুমি খুব ভালো। ইহান ভেংচি কেটে বলে। ই আলো হুট করে ইহানকে নকল করে বলে, ই। শামিন ঘরে ঢুকে আলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি একটা বাচ্চার সাথে তর্ক করছো, এভাবে ভেঙচি কাটছো? তুমি তো ভারী অদ্ভুত মেয়ে। আলো কপাল কুঁচকে অন্য দিকে তাকিয়ে থাকে। শামিন ইহানকে কোলে তুলে নিয়ে আদুরে কণ্ঠে বলে, তুমি না গুড বয়? বড়দের ভেঙচি কাটতে নেই, তোমাকে শেখায়নি? ইহান মাথা নাড়ায়। শামিন বলে, কেন এসেছিলে? খেলতে তিতার তোলে গিয়েতে। কিন্তু এখন তো খেলতে পারবো না, সকালে খেলি। তুমি এখন যাও বাবা, মাম্মা তোমাকে ডাকছে। ইহান তার বড় বাবার কোল থেকে নেমে চলে যায়। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানার উপরে রাখা শাড়িগুলো হাতে তুলে নেয়। সেগুলো আলমারিতে তুলে রেখে বলে, একটা বাচ্চা তোমার কোনো ক্ষতি করেনি, তার সাথেও তুমি সমানে সমান তর্ক চালিয়ে যাচ্ছ। নির্ঘাত একটা পাগল মেয়ে তুমি, অথবা বিয়ের পর দিন থেকে পাগল হয়ে গিয়েছো। কথাটি বলে কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নেয় শামিন। তারপর আলমারির দরজা চাপিয়ে ঠাট্টার ছলে বলে, সারাদিন তো কোনো কাজই করো না, বিছানায় অলস বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে থাকো। স্বামীর সেবা নাই বা করি, নিজের জিনিসপত্র তো গুছিয়ে রাখতে পারো। এই শাড়িগুলো তো তোমার। আলো শামিনের দিকে তেড়ে আসে। এসব নাটক বন্ধ করুন ইয়াসার মির্জা। স্বামী স্বামী নাটক আমার সাথে দেখাবেন না। দেখাবো, এখন থেকে আরো বেশি দেখাবো। বলে তো দিয়েছি, আপনার যা করার আপনি করে নিন, আমি আপনাকে মানব না। শামিন কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে, জামিল মুখ খুলেছে। আলো উত্তেজিত হয়ে পড়ে। বলে, কি বলেছে? আমার বাবা কিছু করেনি, এটাই তো, তাই না? বলুন। সেটাই, তোমার বাবা কিছু করেনি। আলোর মুখে হাসি ফুটে ওঠে। চেঁচিয়ে বলতে থাকে, দেখেছেন দেখেছেন তো, এখন কি বলবেন বলুন ইয়াসার মির্জা, বলুন। যেখানে আমার বাবা কিছু করেইনি সেখানে কিসের শাস্তি পাচ্ছি আমরা? এখন ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, তালাক দিয়ে দিন আমায়। শামিন ম্লান হাসে, অস্ফুট স্বরে বলে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেব? আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন ঠান্ডা গলায় বলে, এই জন্মে তা হবে না আলু। কেন? এখনো কেন? সবটা তো জানলেন, তবুও কেন? আমি তোমাকে ভালোবাসি আলু। স্পষ্ট এবং দৃঢ়ভাবে শব্দগুলো উচ্চারণ করে শামিন। সে আলোর চোখের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত যেতেই সশব্দে শামিনের গালে আলো এক চড় বসিয়ে দেয়। শামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে শামিনের কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, এই এই ইয়াসার মির্জা, আবার কোন নাটক শুরু করেছেন আপনি? উদ্দেশ্য কি আপনার? নিজের কলার থেকে আলোর হাত দুটো ছাড়িয়ে দিতে দিতে নরম গলায় বলে। আলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শামিন বলতে থাকে। নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো, শামিন, আমি স্পষ্ট কথা বলি, তাই স্পষ্টভাবে বলে দিলাম, তোমাকে আমার ভালো লেগেছে। তোমার প্রতি আমার অনুভূতি জন্মেছে, যেটা দমিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়েটা যেভাবেই করি না কেন, একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই আমি তোমার সাথে। আর হ্যাঁ, ভুল করেছি আমি, স্বামী ইয়াসার ভুল করেছে।
আর ভুল সে স্বীকার করে নিল। তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইব, তোমাদের ভাইয়ের কাছেও ক্ষমা চাইব। যা করতে বলবে করব, কিন্তু তোমাকে তালাক দেওয়া আমার পক্ষে সম্ভব না। জোর করেই পারবেন সব? কখনো আমি আপনাকে মানব না, কখনো না। কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে মারো, ঘৃণা করো, জেদ দেখাও, যা খুশি করো, সবকিছু আমার সীমানার মধ্যে থেকে করবে। আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভাববে না। ধপ করে বিছানার উপর বসে পড়ে আলো। কিছুক্ষণ পর ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এর থেকে আপনি ওকে মেরে ফেলছেন না কেন? আমাকে ছেড়ে দিলে আমি আপনার নামে মামলা করব বলে ভয় পাচ্ছেন? তবে আমাকে মেরে দিন, সবকিছু ধামাচাপা পড়ে যাবে। তবু এই জঘন্য খেলাটা বন্ধ করুন। কাঁদতে থাকে আলো। শামিন কয়েক মুহূর্ত আলোকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। অসময়ে শামিনের নাম্বার দেখে ফুয়াদ মুখে কারান্ত শব্দ করে। ফোনটা রিসিভ করে কানে ধরে বিরক্ত ভঙ্গিতে বলে, তুই, তোর বউ, তোর রাজনীতি, তোর প্রতিশোধ ছাড়াও আমার আর একটা জীবন আছে শামিন। বাড়িতে এসেও একটু শান্তিতে থাকতে পারবো না আমি? মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, আমি ব্যতিক্রম, তাই বিয়ে করেছি। ঠান্ডা গলায় বলে শামিন। ফুয়াদ বলে, কি হয়েছে, ঝেড়ে কাশো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করবো এখন? ভালোবাসার কথা বললাম, কত নরম গলায় বললাম, চড় মেরেছে, এখন কাঁদতে বসে গিয়েছে। ফুয়াদ শামিনকে বিদ্রুপ করে বলে, তো তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? তুই তো ইয়াসার মির্জা, যার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য। সে কেন স্ত্রীর চর হজম করে নেবে? ওকেও চর মার, জোর জবরদস্তি কর। কত বড় সাহস ওর! তোকে ভালোবাসবে না, ইয়াসার মির্জাকে ভালোবাসবে না? ওর হাত পা বেঁধে মার, চর মেরে ওর মুখ থেকে ভালোবাসি কথাটা বের কর। ফুয়াদ রাগে কাঁপতে থাকে কথাটি বলে। শামিন নিস্তেজ কণ্ঠে বলে, বাজে না বকে কিছু একটা সাজেশন দে ভাই, আমি পুরো এলোমেলো হয়ে যাচ্ছি। তুই মর। ফুয়াদ ফোন কেটে দেয়। শামিন চুপচাপ নিচতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে। কিছু সময় যেতেই তার কাছে রনির ফোন আসে। শামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ঘরের বাইরে থেকে ঈশিতা উকি দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদছে। ঈশিতা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরে ঢোকে। আলোর পাশে বসে আলোর মাথায় হাত রাখে। কান্না থামিয়ে আলো তাকায়। ঈশিতা কোনো কথা বলে না। আলো চোখের পানি মোছে। তারপর ধরা গলায় বলে, আপনার ভাইকে বলুন আমায় মেরে ফেলতে, দোহাই আপনার। ঈশিতা কিছু বলতে যাবে তখনই শামিন হন্তদন্ত হয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, তুমি আমার সাথে চলো আলো, তোমার বাবা একটু অসুস্থ। ড্রাইভ করতে করতে শামিন আর চোখে আলোকে দেখে। শাড়ির আঁচল মুখে চেপে ধরে অঝোর ধারায় কাঁদছে আলো। বেশ মায়া হচ্ছে আলোর প্রতি শামিনের, সেই সাথে বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে তার। আলোর এই কান্না তো তার কারণেই। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে গাড়িটা হঠাৎ থামিয়ে দেয় সে। আলো কেঁদেই যাচ্ছে। শামিন একটা গভীর নিঃশ্বাস নিয়ে আলোর সিট বেল্ট বেঁধে দেয়। আলোর গায়ে শামিনের হাত লাগতেই এক ঝটকায় সে হাত সরিয়ে দেয় আলো। শামিন নিচু স্বরে বলে, সিট বেল্ট না বাঁধলে সমস্যা হতে পারে। আবারও গাড়ি চলতে শুরু করে এবং সোজা হসপিটালের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো তাকে উপেক্ষা করে নেমে দৌড়ে ভিতরে চলে যায়। শামিন ধীর পায়ে তার পিছু পিছু যায়। করিডোরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের গায়ে হুমড়ি খেয়ে পড়ে আলো। আজান আয়াত এসে আলোকে ধরে। মায়ের গায়ে রেহেনা দীর্ঘদিন পরে মেয়েকে দেখেও তাকে বুকে টেনে নেয় না, মেয়ের মুখের দিকে থাকে শুধু। আলো কান্নাটাকে নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা গলায় বলে, কিভাবে হলো আম্মু এসব? কারণ উপরওয়ালার ইচ্ছা। ধরা গলায় জবাব দেয় না। খুবই ক্লান্ত এবং বিধ্বস্ত লাগছে তাকে। শামিন ধীর পায়ে হেঁটে করিডোরে এসে দাঁড়ায়। তার মুখটা খুবই শুকনো দেখাচ্ছে। রেহেনা শামিনের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে যায়। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এসেছো তুমি, এখানে দাঁড়িয়ে কেন? শামিনের হাত ধরে রেহেনা টানতে টানতে আইসিইউর সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। বলে, লোকটাকে দেখবে না, এসো আমার সাথে, এসো। দেখো, মন ভরে দেখো, তুমি সাথে পাচ্ছ না? বলো বাবা। শামিন অস্ফুট স্বরে বলে ওঠে। আন্টি। শামিনকে কিছু বলতে না দিয়ে একটা চড় মারে রেহেনা তাকে। গালে হাত দিয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শামিন। রেহেনা বলে ওঠে, আর কিসে শান্তি হবে তোমার?
ছুটে গিয়ে আজান আয়াতকে টেনে এনে শামিনের সামনে দাঁড় করায়। তারপর চেঁচিয়ে বলতে থাকে। ওদের মেরে ফেললে হবে? নিয়ে যাও, পুঁতে ফেলো ওদের। তারপর গিয়ে আলোকে টেনে এনে সামনের দিকে ধাক্কা দিয়ে বলে, ওকেও মেরে দাও, তাহলে তো শান্তি অবশ্যই হবে। শামিন চোখ তুলে তাকায় না রেহেনার দিকে। রেহেনা চেঁচিয়ে বলতে থাকে, আমাকে মারো বাবা, অবশ্যই শান্তি পাবে তুমি। কথাটি বলে কান্নায় ভেঙে পড়ে রেহেনা। কিছুক্ষণ পরে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই ইয়াসার এসে ধরে ফেলে। আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, ওনাকে বসিয়ে দাও। আজান আয়াত তাদের মাকে ধরে একটা বেঞ্চিতে বসিয়ে দেয়। শামিন ঘুরে আলোর দিকে তাকায়। কান্না থামিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। শামিন তার দিকে এগিয়ে যায়। পাশে বসে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, আজ যদি আমার বাবার কিছু হয় তাহলে জেনে রাখুন ইয়াসার মির্জা, আমার বাবার খুনি হিসেবে আমি আপনাকেই জানবো আজীবন। নীরা মিশ্রিত কণ্ঠে কথাটি বলে ওঠে আলো। ডাক্তার রাসেল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে শামিনের দিকে। তারপর হাসি হাসি মুখ করে বলে ওঠে, শহরের মেয়র শামীম ইয়াসার, আমাকে চিনতে পেরেছো? শামিন রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল, ফার্স্ট বেঞ্চার, রোল নাম্বার 3। রাসেল হেসে ফেলে। অত্যন্ত আন্তরিকতার সাথে শামিনের সাথে কোলাকুলি করে। শামিনের দিকে তাকিয়ে বলে, তুমি ব্যাকবেঞ্চ হলেও তোমার স্মৃতিশক্তি প্রখর শামীম। এত বছর পরেও মনে রেখেছো আমাকে? শামিন মৃদু হাসে। রাসেল আলোর দিকে তাকিয়ে শামিনকে বলে, ওয়াইফ? শামিন মাথা নাড়ায়। ও বুঝলাম, রোগী কে হয়, শ্বশুর? হ্যাঁ রাসেল। রাসেল একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আই সি। ওনার এখন কি অবস্থা? দেখো শামিন, ওনার আগে থেকে ডায়াবেটিস এবং হার্টের অসুখ ছিল, অতএব ঝুঁকিটা একটু বেশি। আর তাছাড়া ওনার এখানে আনতে অনেকটাই দেরি করে ফেলেছেন। এটা মাইন্ড স্ট্রোক না, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। শামিন আলোর মুখের দিকে তাকায়। আলো বোকার মতো ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে আছে। এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে করছেন না কেন অপারেশন? করুন। ভাবি, সার্জারি তো মুখের কথা নয়। আর তাছাড়া রাসেল শামিনের দিকে তাকায়। হবে, কিন্তু অনেক রিস্কি। অন্যদিকে বেশি দেরি করাও যাবে না। আমাদের কিছু একটা করতে হবে, যদি তোমরা রাজি থাকো। আপনি অপারেশন করুন প্লিজ। আলো হাত জোর করে বলে ওঠে, আপনাদের সৌভাগ্য নাকি জানি না, তবে আজকেই ডাক্তার আদনান যদি বন্ডে সই করে দেন তাহলে আমরা এগোতে পারি। আলো কেঁপে ওঠে কথাটা শুনে। ভীত কণ্ঠে বলে, বন্ডে কেন সাইন করতে হবে? রাসেল নিচু স্বরে বলে, বললাম না অনেক রিস্কি, কিছু একটা হয়ে গেলে। রেহেনা আর্তনাদ করে ওঠে। আজান মাকে আগলে নেয়। আলো গলায় জমে থাকা কান্নাটা গিলে ফেলে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয়, অপারেশনটাই খুব ব্যয়বহুল। তুমি এসব নিয়ে ভেবো না রাসেল, আমি আছি। শামিন কথাটি বলার সাথে সাথে আলো চেঁচিয়ে ওঠে, না। শামিন এবং রাসেল তার মুখের দিকে তাকায়। আলো শামিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই ইয়াসার মির্জা। সারা ভালো, 1000 টাকার বিষয় না এটা। আলো শামিনের দিকে এগিয়ে যায়। তেজি কণ্ঠে বলে, আপনি ভাবলেন কি করে আমি আপনার টাকায় আমার আব্বুর অপারেশন করাবো? রাসেল একবার শামিন একবার আলোর দিকে তাকায়। শামিন আলোকে বলে, কি করবে তুমি? আমাদের যেটুকু আছে সেটাই যথেষ্ট। আপনার মতো ক্রিমিনালের টাকায় আমার আব্বুর জীবন বাঁচলে অমন জীবনের দরকার নেই। চোখের পানি মুছে রেহেনার দিকে তাকিয়ে বলে, আমি আব্বুর সেভিং থেকে টাকা তুলতে চাই আম্মু। নমিনি তো তুমি, কিন্তু মনে হচ্ছে বেশ দেরি হবে তাতে। তুমি আমার বিয়ের জন্য যে গয়নাগুলো গড়িয়েছিলে ওগুলো বিক্রি করতে চাচ্ছি আজ রাতের মধ্যে। শামিন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোর হাত ধরে টানতে টানতে ওয়েটিং রুমের পিছনের দিকটায় নিয়ে যায়। দেওয়ালের সাথে ঠেস ধরে ধমকের সুরে বলে ওঠে, বেশি বুঝবে না আলো, তুমি ঠিক নেই, আমাকে সামলাতে দাও সবটা। আলো শামিনকে ধাক্কা দিয়ে বলে, কেন, কে হন আপনি আমাদের? কেউ না, একজন অপরাধী আমি, একজন দোষী। ধরে নাও এই সবটা আমার ভুলের মাসুল। আলো তাচ্ছিল্যের হাসি হাসে। ভুলের মাসুল চাই না আমি,
আপনার অন্যায়ের শাস্তি ছাড়া আমি কিছুই চাই না, দরকার নেই এসবের, যান এখান থেকে। এমন সময় হন্তদন্ত হয়ে ইসমাম এসে দাঁড়িয়ে পড়ে সেখানে। তার পিছনে ঈশিতা। ইসমাম আলো আর শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে। ভাইয়া, শামিন ওদের দিকে তাকায়। ঈশিতাকে দেখতে পেয়ে বলে, ইস্যু এই অর্থ উন্মাদ মেয়েটাকে ধরে রাখ, আমার কিছু কাজ আছে। আতাউর আলমের সার্জারি হবে। আলো চেঁচাতে থাকে, সব জায়গায় নিজের ক্ষমতার জোর, গায়ের জোর, অর্থের জোর দেখাবেন না ইয়াসার মির্জা। ইসমাম বলে ওঠে। আদ্রি, তারপর কথাটা ফিরিয়ে নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, ভাবি আপনি শান্ত হন, এখন মাথা ঠান্ডা রাখার সময়। আলো এক পলক ইসমামের দিকে তাকিয়ে ছুটে চলে যায় রেহেনার কাছে। শামিন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ডাক্তার রাসেলের কাছে চলে যায়। ভাবি, ঈশিতা হুট করে কি মনে করে আলোকে ভাবি ডেকে ফেলে। আলো রেহেনাকে আগলে ধরে বসেছিল, মাথা তুলে ঈশিতার দিকে তাকায়। আজান আয়াত দূরের একটা বেঞ্চিতে মাথা নিচু করে বসে আছে। ঈশিতা আলোর পাশে বসে রেহেনার দিকে তাকিয়ে বলে, আন্টির শরীরটা খুব খারাপ, সম্ভবত হসপিটালের পাশেই আমার এক ফ্রেন্ডের বাসা। তুমি চাইলে আমি আন্টিকে সেখানে নিয়ে যেতে পারি। আন্টি একটু রেস্ট নিত, অপারেশন সকাল 7টায়। দরকার নেই। নিচু স্বরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠে রেহেনা। তারপর আজানের দিকে তাকিয়ে বলে, তোর দাদির খোঁজ নিস। রেহেনা দু চোখ বন্ধ করে ফেলে। ঈশিতা উঠে দাঁড়ায়। তখনই একজন নার্স এসে বলে, আমি। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় আলো। আলো একটা ধাক্কার মতো খায়, কিন্তু নিজেকে দ্রুতই সামলে নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে সামনে এগোতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে ঈশিতা ধরে ফেলে। ঈশিতা নরম গলায় বলে, আমি তোমাকে ধরে রাখছি ভাবি, তুমি চলো। ডাক্তার রাসেলের কেবিনে শামিন এবং ইসমাম দুজনে দুটো চেয়ারে বসে আছে। আলো গিয়ে কেবিনের দরজার কাছে দাঁড়ায়। ইসমাম আলোকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আলো গিয়ে চেয়ারটাতে বসে পড়ে। তার দৃষ্টি ডাক্তার রাসেলের দিকে। রাসেল আলোর দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এটাতে সই করতে হবে ভাবি। কাঁপা কাঁপা হাতে আলো কাগজটা নেয়। কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থেকে মুখ তুলে একে একে সবার দিকে তাকায়। ঈশিতা আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, সব ঠিকঠাক হবে, কিছু হবে না তোমার বাবার। শামিন চুপ করে বসে আছে। আলো ধীরে ধীরে কাগজটাই সই করে ডাক্তার রাসেলের দিকে এগিয়ে দেয়। রাসেল বলে, এখন তোমরা অপেক্ষা করো, আমরা ডাক্তাররা আগে একটা মিটিং করব। তোমরা ধৈর্য ধরো, আল্লাহকে রাখো। আলো উঠে চলে যায়। শামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিছু খাওয়া ওদেরকে। কাজ হবে না ভাইয়া, সবাই কঠিন পাথরের মূর্তি, যার কারিগর তুমি নিজেই। শামিন বোনের দিকে তাকিয়ে থাকে। ঈশিতা উঠে আলোর পিছু পিছু চলে যায়। কোথায় যাচ্ছ? নরম গলায় বলে শামিন। আলো আজানের হাত ধরে দাঁড়িয়ে পড়ে। শামিন এসে আলোর সামনে দাঁড়ায়। আলোর চোখের দিকে তাকিয়ে বলে, 3টার সময় কোথায় যাচ্ছ তুমি? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, টাকা আনতে, আব্বুর অপারেশনের। শামিন আলোকে শক্ত করে ধরে নিচের দিকে টেনে নিয়ে রেগে গিয়ে বলে, বাড়াবাড়ি করছো কিন্তু আলো। আলো নিজেকে ছাড়িয়ে নেয় না শামিনের থেকে। চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। আলোর নীরবতা শামিনকে আরো রাগিয়ে দেয়, কিন্তু মুহূর্তেই নিজেকে শান্ত করে। আলোকে ছেড়ে দিয়ে নরম গলায় বলে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবে? না ব্যাংক খোলা, না স্বর্ণের দোকান। কি দেবে? কে দেবে তোমাকে টাকা? আর এই শহরে আমার জানা মতে তোমাদের কোনো পরমাত্মীয়ও নেই যে এই মুহূর্তে তুমি চাইলেই তোমাকে এতগুলো টাকা দিয়ে দেবে। আলো শামিনের দিকে তাকায়। শামিন বলে, আমি টাকার ব্যবস্থা করছি, তুমি বরং ধার হিসেবে নাও, পরে না হয় শোধ করে দিও। তোমার গয়নাগুলো আমাকে দিও, তবু এত রাতে অযথা পরিশ্রম করো না আলো। তোমার মায়ের কাছে যাও। শামিন এইবার প্রচন্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে দেওয়ালে একটা ঘুষি মেরে দেয়। ঈশিতা এসে ভাইয়ের হাত ধরে। ইসমাম এসে দাঁড়ায়। ঈশিতা আলোকে এক পলক দেখে কিছু কঠিন কথা বলতে যাবে, অমনি ইসমাম চোখ দিয়ে ইশারা করে তাকে কিছু বলে নিষেধ করে। নিজেকে সামলে নিয়ে ঈশিতা আলোকে বলে, ঠিক আছে ভাবি, ভাইয়ার থেকে নিতে হবে না, তুমি আমার থেকে ধার নাও,
তোমার গয়নাগুলো আমাকে দিও প্লিজ। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা এসে আলোর গালে একটা হাত রেখে বলে, আপু বলো তো তুমি আমায়, তাই না? তাহলে আমার এই কথাটা ফেলো না প্লিজ। প্লিজ ভাবি, প্লিজ আলো। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের গাল থেকে ঈশিতার হাতটা ছাড়িয়ে দিয়ে ধীর পায়ে হেঁটে রেহেনার কাছে চলে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সকাল 6টা বেজে গিয়েছে। আর 1 ঘন্টা পরে অপারেশন। এর মাঝে কেউ কিছু মুখে দেয়নি। ডাক্তার আদনান, রুহানি এবং রাসেল ছাড়াও আরও 2জন ডাক্তার অপারেশন রুমে ঢুকে প্রস্তুতি নিচ্ছে সব কিছুর। রেহেনা বিধ্বস্ত মুখটা নিয়ে বসে আছে স্বামীর কেবিনের সামনে। আলো এসে মাকে একটু পানি খাইয়ে দেয়। আজান ভোর 4টের দিকে একবার বাড়িতে গিয়েছিল। সে এই মাত্র এসে মায়ের পাশে বসে পড়ে। আয়াত বাইরে থেকে কিছু শুকনো খাবার কিনে এনে আলোর পাশে বসে। শামিন ধীর পায়ে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। আলো শামিনকে দেখে উঠে চলে যায়। আজান আয়াত বোনের পিছু পিছু চলে যায়। রেহেনা বসে আছে। শামিন রেহেনার পাশে বসে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। শামিন রেহেনার দিকে এক পলক তাকিয়ে তার হাত দুটো মুঠি করে ধরে। রেহেনা শামিনের দিকে তাকায়। শামিন নরম গলায় বলতে থাকে, আন্টি, এই পৃথিবীতে আমি সবথেকে বেশি অন্যায় আপনার সাথে করেছি। একজন স্ত্রী, একজন মা হয়ে আপনি দ্বিগুণে ভুগেছেন। আমি নিজের দোষ স্বীকার করে নিলাম আন্টি। আমি লজ্জিত, অনুতপ্ত। আপনি আমাকে পারলে মা। শামিনকে আর কিছু বলতে না দিয়ে রেহেনা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। নিজের মায়ের বয়সী এই মহিলার চোখে শামিন তার প্রতি তীব্র ঘৃণা দেখতে পেয়ে আর কথা বলার সাহস পায় না। কয়েক মুহূর্ত বসে থেকে সেও উঠে চলে যায়। আতায়ুর আলমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছে একটা ভালো খবর শোনার। একজন মেয়ে অপেক্ষা করছে তার বাবার জন্যে। 2জন ছেলে অপেক্ষা করছে তার বাবার জন্যে। একজন স্ত্রী অপেক্ষা করছে তার স্বামীর জন্যে। একজন অপরাধী অপেক্ষা করছে একটা স্বস্তির সংবাদের, যাতে তাকে আর কোনো দোষের ভাগিদার না হতে হয়। ইলহামের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। শামিন প্রথমে ফোনটা রিসিভ করতে চায়নি। পরে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইলহাম বলে, ভাইয়া, আজকের অনুষ্ঠানের কি হবে কিছু বলছো না যে? এখানে সবকিছু আয়োজন করা হয়ে গিয়েছে। শামিন কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, অনুষ্ঠান হবে, লোকজনকে খাইয়ে সবটা বুঝিয়ে বলবি। এখানে সার্জারি চলছে। ইমতিয়াজ মির্জা ইলহামের হাত থেকে ফোন নিয়ে শামিনকে বলে, কি ধরনের রসিকতা শুরু করেছো তুমি? এত বড় অনুষ্ঠানের আয়োজন করে এখন বলছো আসতে পারবে না? বড় বউ ছাড়া রিসেপশন হবে? হ্যাঁ হবে। লোকজন যেন পেট ভরে খেয়ে চলে যায়। ঋতুকে বলো সবটা দেখতে। শামিন, তুমি কি শুরু করছো একটু বলবে? ওখানে কি করেছো তুমি? এখানে আমার একজন আত্মীয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সম্পর্কে তিনি আমার শ্বশুর। এখানে আমার থাকাটা জরুরি বাবা। লোকজনকে তুমি আর ইলহাম ম্যানেজ করো। কোনো সাংবাদিক এলে বলবে যা কথা জানার ইয়াসার মির্জার থেকে জানতে। রাখছি। ফোনটা কেটে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। বেঞ্চির উপরে পা উঠিয়ে হাঁটুতে মাথা রেখে গুটিয়ে বসে আছে। একে একে আতায়ুর আলমের পরিবারের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে শামিন সেখান থেকে চলে যায়। তারপর সোজা 3 তলায় নামে সে। এই হসপিটালেই জামিল অ্যাডমিট। 304 নাম্বার কেবিনের পর্দা সরাতেই দেখে জামিলের মাথায় হাত দিয়ে বসে আছে হেনা। শামিনকে দেখে হেনা উঠে দাঁড়ায়। শামিন নিচু স্বরে বলে, উঠতে হবে না, তুমি বসো। হেনা বসে পড়ে। শামিন জামিলের কাছে এগিয়ে যায়। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ক্ষীণ কণ্ঠে বলে, না, চলছে। জামিল ম্লান হাসে। কি অদ্ভুত তাই না ভাই? একসময় আতর আলমকে 2 বেলা তুলোধুনো করতেন, আর এখন? শামিন জামিলের বেডের একপাশে বসে। জামিল হেনার দিকে তাকিয়ে বলে, তুমি একটু বাইরে যাবে হেনা? ভাইয়ের সাথে আমার কথা আছে। হেনা উঠে চলে যায়। শামিন জামিলের দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, সেদিন ওদের সামনে আমি আপনাকে লজ্জা দিতে চাইনি ভাই, তাই বলিনি যে আপনি ঘোর অন্যায় করছেন। আতাউর আলম যদি দোষী থাকতো তবুও তার শাস্তি তারা মেকে কেন পাবে? খুব আহত হয়েছি ভাই আমি। আপনাকে আমি এই দুনিয়ার কারোর সামনে ছোট করতে পারবো না, কিন্তু সত্যি ভাই আপনি মহা অন্যায় করে ফেলেছেন। শামিন জামিলের দিকে তাকিয়ে থাকে তার কথা শুনে।
টানা 4 ঘন্টা অপারেশনের ইতি টেনে ডক্টর রাসেল অপারেশন থিয়েটার থেকে বের হয়। শামীন তার কাছে যাওয়ার আগেই আলো ছুটে যায়। শামীন দাঁড়িয়ে পড়ে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে ডক্টর? মুখের উপর থেকে মাস্ক খুলে নিয়ে ডক্টর রাসেল একটা ম্লান হাসি হেসে বলে, অপারেশন ঠিকঠাকভাবে হয়ে গেছে ভাবি। আলো শান্ত হতে পারে না, একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাঁচবি তো আব্বু? ভাবি দেখুন, আগেই বলেছি এটা রিস্কি। আপনার বাবাকে আইসিইউতে শিফট করা হবে, এখনও কিছু বলা যাচ্ছে না। আলো 2 পা পিছিয়ে গিয়ে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। ইসমাম গিয়ে ডাক্তার রাসেলকে বলে, ওনার কন্ডিশন কিরকম? মানে ধরুন আনুমানিক কখন জ্ঞান ফিরবে বলে আশা করা যায়? জ্ঞান তো এত তাড়াতাড়ি ফিরবে না, তবে হ্যাঁ 70% চান্স আছে আগামী 72 ঘন্টার মধ্যে রোগী রেসপন্স করবে। বাকিটা তো সৃষ্টিকর্তার ইচ্ছে। রেহেনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আজান এবং আয়াত। শামীন কিছুক্ষণ তাদের দেখে ঈশিতাকে বলে, ওনাদের বাড়িতে নিয়ে চলো ইস্যু, এখানে ওনার মেয়ে থাকবে সম্ভবত। ওনারা চলে যাক, হসপিটালে থেকে তো কোনো লাভ নেই সবার। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, মেয়েদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছো কেন? তোমার আবুকে দেখে কিছু শিখতে পারো না? সে সহজে কাঁদে। রেহেনা কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, আমি আমার স্বামীর কাছে থাকবো। তুমি কে ঠিক করা সবটা? শামীন রেহেনার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আপনার জামাই আমি, আপনার মেয়ের স্বামী। এখন যেটা বলছি সেটা চুপচাপ করুন, নয়তো ধরে বেঁধে গাড়িতে রেখে আসবো। বলেই চুপ করে শোনে শামীনের কথা। কিছুক্ষণ পরে শামীন বলে ওঠে, হসপিটালে থেকে আপনি কি করবেন? আপনি নিজে হাই ব্লাড প্রেশারের রোগী। এখন যদি একটা অঘটন ঘটিয়ে ফেলেন, ভোগান্তি তো আপনার ছেলে মেয়েদের হবে। ঈশিতা রেহেনার পাশে বসে নরম গলায় বলে, আন্টি দোহাই আপনার, আজান আয়াতকে নিয়ে চলে যান, এখানে থাকার কোনো মানে নেই। আলো তো আছে, ও সবটা দেখবে। রেহেনা মাথা তুলে এক পলক ঈশিতাকে দেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে আইসিইউর কাছে গিয়ে আতায়ুর আলমের নিথর শরীরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে বসে আর চোখে আলোর দিকে এক পলক তাকায় সে। মাথা নিচু করে বসে আছে আলো। স্বামীদের হাতে টিস্যু পেপারে মোড়ানো একটা স্যান্ডউইচ। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অনেকটা সাহস নিয়ে সে স্যান্ডউইচটা আলোর দিকে এগিয়ে দেয়। নরম গলায় বলে ওঠে, রাত থেকে কিছু খাওনি, এখন দুপুর 1:30 বেজে গিয়েছে, এটা অন্তত মুখে দাও। আলো এক পলক স্যান্ডউইচটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, এসব এখন বন্ধ করুন। আমি কথা দিচ্ছি, আমি আপনার নামে কোনো মামলা করব না, কোনো স্টেপ নেব না আপনার বিরুদ্ধে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি শুধু এখান থেকে চলে যান। আমার আপনাকে দেখলে যন্ত্রণা হচ্ছে খুব। এসব কথার সাথে তোমার এটা খাওয়ার কোনো সম্পর্ক নেই আলো, তুমি এটা খাও। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলো হাত বাড়িয়ে স্যান্ডউইচটা নিয়ে নেয়। স্যান্ডউইচটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কামড় বসায় তাতে। শামীন আলোকে দেখে কিছুটা স্বস্তি পায়। পানির বোতলটা এগিয়ে দেয় আলোর দিকে। আলো নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, কি কপাল আমার, যে লোকটার জন্য আব্বু আজ মরতে বসেছে আমি তার হাতে খাবার খাচ্ছি। কয়েক মুহূর্ত নীরব থেকে শামীন বলে ওঠে, শুধু খাবার না, তার কিনে দেয়া শাড়ি তোমার গায়ে, তার কেনা গয়না পরে আছো, তার মায়ের হাতের বালা তোমার হাতে, তার নামের সাথে তোমার নাম জুড়ে গিয়েছে, অদ্রিতা আলো। অভিভাবক স্বামী, স্বামীর নাম সাবির ইয়াসার মির্জা। শামীনের এমন উত্তরে আলো ম্লান হাসে। সে হাসিতে শামীনের প্রতি ছিল বিদ্রুপ। শামীন হঠাৎ করে একটা হাত ধরে ফেলে আলোর। আলো হাত সরিয়ে নেয় না। শামীন আলতো করে সেই হাতটাকে নিজের দুহাতে আগলে নিয়ে নরম গলায় বলে, 1 মাস নষ্ট করে দিয়েছি তোমার জীবনে, আমাকে আরো 1 মাস সময় দাও, সবটা না পারি কিছুটা হলেও ঠিক করে দেবো আমি। আলো। আলো নিজের হাত ছাড়িয়ে নেয় না। শামীনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি আমার জীবন থেকে গোটা জীবনটাই নিয়ে নিন ইয়াসার মির্জা, তবুও আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না, কিংবা এই সম্পর্ককে শ্রদ্ধা আমি করব না। আপনাকে আমি সহস্র বছর সময় দিলাম, আপনাকে স্বামীর অধিকার খাটানোর অনুমতি দিলাম, আমি নিজেকে সমর্পণ করলাম, কিন্তু আপনি আমাকে পাবেন না। এই ভেতরের আমিটাকে পাবেন না আপনি। আমি আপনাকে ঘৃণা করি।
কথাটা বলে আলো চোখ বন্ধ করে নেয়। দুফোঁটা তরল গড়িয়ে পড়ে তার দু চোখ থেকে। শামিন আলোর হাত ছেড়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। অতিথিরা এসে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। ইতিহাসে এই প্রথম কোনো বিয়ের রিসেপশন হচ্ছে যেখানে বর বউ নেই। সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছে। ইলহাম এবং ইমতিয়াজ মির্জা সবাইকে সবটা বুঝিয়ে বলে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে বিষয়টা। অনুষ্ঠানে জয়কে দেখে ইলহাম কিছুটা বিরক্ত হয়ে তার দিকে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গিয়ে ধমকের সুরে বলে, তুমি এখানে এসেছো কেন? পাগল হয়ে গিয়েছো নাকি তুমি? জুই চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ফোন ধরছিলে না কেন আমার? জবাব দাও। বউ কি আঁচলে বেঁধে নিয়েছে নাকি? ইলহাম প্রচন্ড রেগে গেলেও নিজেকে শান্ত করে বলে, দেখো জয়ী, তুমি এভাবে হুট করে চলে আসলে সমস্যাটা তো আমার হবে, তাই না? এটা তুমি কি চাও? আমার ফোন লাগাতার কেটে দেওয়ার আগে এটা মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আর কাটবো না। এবার তুমি যাও, ঘর ভর্তি অতিথি, বাড়িতে বাবা আছে, সমস্যা হবে আমার। প্লিজ যাও। ঠিক আছে, আগে কিছু টাকা দাও, আমি শপিংয়ে যাব। ইলহাম জুয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার পকেট থেকে ওয়ালেট বের করে জুয়ের হাতে একটা কার্ড দেয়। জুই আহ্লাদি গলায় বলে, বলো, কাল দেখা করবে সকালে? বলো। কাল হবে না জয়ী, ইহানের মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। জুই কপাল কুঁচকে বলে, কি হয়েছে ওর? পেট বাঁধিয়েছে নাকি আবার? দেখো ইলহাম, যদি এমন কিছু হয় তাহলে ওর অ্যাবর্শন করাবে তুমি। মাইন্ডেড। ইলহাম রেগে গিয়ে বলে, স্টপ জুই, এখন যাও প্লিজ। জুই চলে যায়। ইলহাম কিছুক্ষণ থেকে ঘুরে দাঁড়াতেই দেখে ঋতু তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। ইলহাম কিছু বলার আগেই ঋতু চলে যায় সেখান থেকে। বিকেল 3টের দিকে রেহেনা আজান আয়াতকে নিয়ে আবারও এসেছিল হসপিটালে। সন্ধ্যার দিকে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আলো। বলেছে সে একাই থাকতে পারবে। শামিন এসে পেছন থেকে আলোকে ডেকে ওঠে। আলো ঘুরে তাকায়। শামিন নরম গলায় বলে, অনেক রাত হয়েছে, কাল রাত থেকে ঘুমাওনি, বাড়ি চলো, একটু ঘুমিয়ে নেবে। এখানে থাকার কোনো প্রয়োজন নেই, নার্স ঠিক করে রেখেছি আমি, কোনো অসুবিধা হবে না। আমার আব্বুর কাছ থেকে আমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে, থাকো, আমি আশেপাশে আছি, প্রয়োজন হলে ডেকে নিও। ইসমাম এসে শামিনের পিছনে দাঁড়িয়ে বলে, তুমিও তো ঘুমাওনি ভাইয়া, তুমি বাড়িতে যাও, আমি আছি। না, তুই যা, তোদের কষ্ট করার কোনো মানে হয় না ছোট, যা। জোড়াচুরি করে ভাইয়ার সাথে পারা যাবে না। ইসমাম হাল ছেড়ে দিয়ে আলোর দিকে এক পলক তাকায়, তারপর চলে যায় সে। ঘুরে ফিরে ওয়েটিং রুমে এসে দেখে আলো বসে আছে চুপচাপ। ঘুমে তার চোখ বুজে আসছে। ওয়েটিং রুমে তারা দুজন এখন। পুরো হসপিটাল নিস্তব্ধ। শামিন এগিয়ে গিয়ে আলোর পাশে বসে। আলো বসে বসে ঢুলছে। শামিনের উপস্থিতি সে টেরই পায়নি। কয়েক পলক আলোকে দেখে শামিন বলে ওঠে, ভেতরে কেবিন রয়েছে, অন্তত সেখানে গিয়ে ঘুমাও। আলো লাফিয়ে ওঠে। শামিন বলে, সরি, ভয় পেয়ে যাবে বুঝিনি, বলেছি ভেতরে কেবিন আছে, সেখানে গিয়ে ঘুমাও। এভাবে বসে বসে তো ঘুমানো যায় না। আলো কপাল কুঁচকে বলে, চোখটা একটু লেগে গিয়েছিল, ঘুমাইনি, এখানেই ঠিক আছি আমি। শামিন কিছুক্ষণ শীতল চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে থাকে। আলো তার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর চোখের দিকে এক পলক তাকিয়ে আলোকে পাঁজা কোলে করে তুলে নেয়। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে আলো ব্যর্থ হয়। সোজা হেঁটে একটা কেবিনে ঢুকে একটা বেডের ওপর আলোকে বসিয়ে দেয় শামিন। আলো তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে খুবই ঠান্ডাভাবে বলে, এখন এখানে চুপচাপ শুয়ে না বললে একটা চর মেরে সামনের পাটির দাঁত সবগুলো ফেলে দেবো। আসিয়া, তোকে দেবদাস মুভিতে কাস্ট করা যেতে পারে, লুকটা একেবারে পারফেক্ট। ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে কথাটি বলে শামিনের দিকে তাকায়। শামিন এক মনে ড্রাইভ করছে। ফুয়াদ বলে, সেদিন রাতে তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আসলে রাইসার সাথে ঝগড়া হয়েছিল, তুই কি এখনো রেগে? না। এক শব্দে জবাব দেয় শামিন। 2 রাত না ঘুমিয়েছিলি? না, গতকাল শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম, তাও বসে বসে।
এখন পুরো শরীর ভেঙে ঘুম আসছে। বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। আলো কি করছে? কাঁদছে খুব? না, প্রথমে খুব কেঁদেছিল, এখন স্বাভাবিক, শুধু আমাকে দেখে খেপে যায়।